এখন হচ্ছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দ্য ডেইলি স্টারের বিজনেস এডিটর সাজ্জাদুর রহমান। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন ৮১৮৯৯২৫৯৩৯৩৮ নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত বিজনেসে। ধন্যবাদ। আমরা দেখলাম যে এক কার্যদিবস বাদে গতকালকে নেগেটিভ ট্রেন্ড এবং আজকেও কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 18 পয়েন্ট সূচক হারিয়েছে, আর লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মাত্র 100 কোটি টাকা, আর দর হারিয়েছে প্রায় 250 কোম্পানির। এবং লেনদেন কিন্তু আমরা গতকালকেও দেখলাম যে গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। তো কিভাবে আসলে দেখছেন বর্তমান বাজারকে? রাইট, ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটু যদি ঘুরিয়ে বলি যে দেশের ইকোনমি সমস্ত ইন্ডিকেটরই ভালো এক্সেপ্ট ক্যাপিটাল মার্কেট। একদম, ক্যাপিটাল মার্কেট কিন্তু অনেক ভালো খবরও আছে, কিন্তু সেটার প্রভাব কিন্তু আমরা দেখছি না। রাইট, ক্যাপিটাল মার্কেট আমরা সবাই জানি যে চাইনিজ কনসোর্টিয়াম আসলো, সো এটার একটা পজিটিভ প্রভাব হওয়ার কথা মার্কেটে, তো সেগুলো কোনো কিছুই হচ্ছে না। এবং দেশে আপনি আমাদের অর্থনীতির কোনো ইন্ডিকেটর আপনি ধরেন যে খারাপ অবস্থায় নেই। সেটাই, আমাদের যে ট্রেড ব্যালেন্স বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি দেখেন, এগুলো একটু নেগেটিভ অবস্থায় আছে, বাট এটা গত বছরের তুলনায় কিন্তু অনেক কম। সেটাই, সো সেটাও উন্নতি করছে। এবং শেয়ার প্রাইসগুলো কিন্তু বিনিয়োগযোগ্য অবস্থাতেই ছিল, সেখান থেকেও পড়ছে আসলে। রাইট, তো এখন দেখেন যে এই সময়ে ডিভিডেন্ডের সিজন, ডিসেম্বর ইয়ার এন্ড, যাদের বেশিরভাগ কোম্পানির তো ডিসেম্বর ইয়ার এন্ড, আপনি ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠান, তো যারা ডিভিডেন্ড দিচ্ছে, আপনি অনেকগুলো কোম্পানি আপনি দেখেন যে ব্যাট বিসিক এরকম একটা মানে খুবই হেফটি একটা ডিভিডেন্ড দিল, 200% স্টক, 500% ক্যাশ ডিভিডেন্ড। ব্যাংকগুলো ডাচ বাংলা দিচ্ছে, অনেক বছর পরে তারা 150% স্টক ডিভিডেন্ড দিয়েছে। সো এগুলোও কিন্তু পজিটিভ খবর, বাট তারপরেও দেখা যাচ্ছে যে মার্কেটটা আসলে এরকম কেন বিহেভ করছে, এটা সাধারণ বিনিয়োগকারীদের কাছে একটা বড় প্রশ্ন। এবং স্পেশালি একটা নির্বাচনের পরে যখন আমরা দেখেছি যে বাংলাদেশে পূর্বে যখন নির্বাচনগুলো হয়েছে, পরে আসলে কি হয় সেটা শুনে একটা ফোন নিয়ে আসি আমরা। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার প্রশ্ন ছিল যে এইভাবে আর কতদিন চলতে পারে? আমাদের তো লজ্জা নাই যে আপনারা যারা কথা বলেন, আপনাদেরও কি লজ্জা নেই? এটা বন্ধ করে দেন, এই পুঁজিবাজারটা রাখারই কোনো দরকার নাই। যে দেশের সরকার এই পুঁজিবাজারের দিকে তাকাবে না, সেই দেশে কি এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরকে কেন ডাইকাইন এইভাবে নিঃশেষ করে দেওয়া হচ্ছে? দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক হতাশাগ্রস্ত, মানে আসলে যে আমরা শো চালাচ্ছি সেটা নিয়েও তার কোশ্চেন। আসলে কি বলবো আমরা, তাকে কি বলার আছে আমাদের? না, তাকে বলার হচ্ছে যে এখানে পুঁজিবাজারে তো আসলে কেউ কাউরে আপনার প্রেসার দিয়ে আনে না, কেউ অবশ্যই না। এবং বিনিয়োগকারীদের বুঝতে হবে যে এই ক্যাপিটাল মার্কেটটা সারা পৃথিবীতে খুবই একটা সেনসিটিভ মার্কেট, এবং এখানে অনেক ভেরিয়েবলস আছে, অনেক ফ্যাক্টর কাজ করে। সো এখানে আসলে যারা জানে না, আমি মনে করি যে তাদের এটা আসা উচিত না। এবং বাইরের দেশে আমরা সেটাই দেখি, যারা জানে না তাদের আসলে মার্কেটেই আসলে ঢুকতে দেওয়া হয় না, এবং টোটাল সেটা তো ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যেমন খুচরা বিনিয়োগকারী, সেটাই আমি বলতে চাচ্ছি, এরা এত রিটেল বিনিয়োগকারী কোথাও কোনো মার্কেটে নাই। এক্স্যাক্টলি, সো না জেনে মার্কেটে আসা, এখানে যারা মার্কেট নিয়ে জানে তারাই তো ভাই প্রফিট করতে পারে। আমি সেটাও বলতে চাচ্ছিলাম যে স্টেক হোল্ডাররাই কিন্তু এখানে, সো এখানে আমি মনে করি যে যারা না জানে সেই সব বিনিয়োগকারীদের আসা উচিত না, আর আসলেও তার এটা স্টাডি করে আসা উচিত। সো এটা হচ্ছে যে ওনার আনসার। আর এখানে তো সরকার বা কোনো পার্টি কাউরে জোর করে আনে না যে এখানে আসতে হলে অবশ্যই অনেক ধৈর্য নিয়ে আসতে হবে আসলে। তো এখন আমরা ওই যে আগের পয়েন্টে যদি আসি যে আপনার নির্বাচন পরবর্তী আমরা দেখি, নির্বাচনের পরে আমরা যদি দেখি যে ধরেন 96 থেকে ধরি, 96 এ দেখেন 96 এর ইলেকশনের পরে তো মার্কেটটা বুম করলো, পরে ক্র্যাশ করলো। 2001 এর পরেও মার্কেটটা পজিটিভ ছিল, 2008 এর ইলেকশনের পরে তো 9-10 আমরা দেখলাম। সো সব সময় আপনি ওই সময় বাবল হয়েছে, বাট বাবল না হোক, তো ওই সময় থেকে এখনকার ইকোনমি আমাদের 10-20 গুণ বেশি। সেটাই। সো অনেক কোম্পানি এখন স্টক মার্কেটে, যদিও এখনো সাপ্লাই লিমিটেড, বাট তারপরেও অনেক কোম্পানি তো বেড়েছে গত 10 বছরে। 2011 সালের পর 100-এরও বেশি কোম্পানি, 105টা কোম্পানি এসেছে, সেটা কোনো প্রভাব আমরা দেখছি না। তো এখানে আপনি এই সময়ে মার্কেটটা এরকম স্বাভাবিকভাবে হওয়ার কথা না। সো এখানে একটা প্রশ্ন যে এটা আসলে কেন হচ্ছে। তো এখানে আপনি কিছু ফ্যাক্টর হয়তো কাজ করছে, এর মধ্যে একটা ফ্যাক্টর হতে পারে, আমি যে সবকিছু পজিটিভ দেখছি, আপনি আমাদের ইকোনমিক ইন্ডিকেটর, আপনি ধরেন যে সরকারের
বাজেটারি অ্যালোকেশন থেকে শুরু করে আপনি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, রেমিটেন্সও ভালো গ্রোথে আছে, সো সবকিছু মিলিয়ে ভালো আছে। তো তারপরে এটা কেন হচ্ছে, এখানে যারা মার্কেটে স্টেক হোল্ডার আছে তাদের একটা কথা হচ্ছে যে একটা লিকুইডিটি ক্রাইসিসের একটা ভয় আছে। আচ্ছা আচ্ছা। সো এটা হচ্ছে যে একটা ভয়। আপনি দেখেন এটা কিন্তু আমি আসলে মানতে নারাজ, বিকজ বাংলাদেশ ব্যাংকের যেটা ডিসিশন ছিল যে অ্যাডভান্স ডিপোজিট রেশিও মানে লোন ডিপোজিট রেশিও সেটা 83.5 এ আনতে হবে মার্চের মধ্যে। বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা 1 মাস আগেই এটা এক্সটেন্ড করে দিয়েছে, অ্যানাদার 6 মান্থস, সো দ্যাট শেষের দিকে এসে ব্যাংকগুলো যাতে এই কস্টটা না দেখাতে পারে। সো অনেকদিন পরে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক একটা গুড ডিসিশন নিয়েছে এবং সেটা ওয়েল অ্যাডভান্স 1 মাস আগে নিয়েছে যে কেউ যাতে এই চান্সটা না নিতে পারে, প্যানিক না হয়। কিন্তু তারপরে ধরেন যে এটা কেন হচ্ছে এখনো তারা লিকুইডিটি ক্রাইসিসের, আমার জানা মতে আমাদের এখানে প্রায় 60টা ব্যাংক, আপনি হার্ডলি 10টা ব্যাংক ধরেন যে ওই রকমের একটু সমস্যা আছে যে তাদের একটু লিকুইডিটির দরকার তাদের এই রেশিওটা কমিয়ে আনার জন্য। সো তাইলে 10টা ব্যাংকের জন্য আপনি এরকমের সমস্যা হবে, এটা ধরেন যে খুবই আনএক্সপেক্টেড। তো ধরে নিলাম লিকুইডিটি ক্রাইসিস ইয়েস একটু আছে। আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে আপনার সঞ্চয়পত্রের সুদের হার। সো সঞ্চয়পত্রের সুদের হার এত বেশি, তো সরকার এটা অনেক কথা বলেছে, কমিয়ে আনার তারা ইঙ্গিতও দিয়েছে বিভিন্ন সময়, কিন্তু এটা না হওয়াটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত মনে করি, বিকজ এগুলোর সাথে কিন্তু সরাসরি ক্যাপিটাল মার্কেট, আপনি মানি মার্কেট, এই যে ব্যাংকের ইন্টারেস্ট রেট, এগুলো কিন্তু সবই জড়িত। এটা কেন সরকার বুঝতে পারছে না, এটা আমার কাছে একটা মিস্ট্রি। যে এটা এখানে যদি সরকার যদি সেভিংসের মাধ্যমে এখানে রিটায়ার্ড পিপলদের যদি তারা বেনিফিট দিতে চায়, সো তাদেরকে স্পেশাল ভাবে দিতে পারে যে ওকে একটা বেঞ্চমার্ক রেট হতে পারে, যে বন্ড রেটের সাথে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের ধরেন বা ট্রেজারি বন্ড বা বাংলাদেশ ব্যাংকের বন্ড আছে, ওরকম একটা বন্ড রেটের সাথে আপনি 2% অ্যাড করে দেন ফর রিটায়ার্ড পিপল। কিন্তু এখানে যে আপনি র্যান্ডম সব বেসিক্যালি টাকাওয়ালা লোকজনই আসলে এই সুবিধাটা নিচ্ছে একদম। সো এটা আমি মনে করি যে ইমিডিয়েটলি এই ক্যাপিটাল মার্কেটে কিন্তু এগুলো খুবই ইনফ্লুয়েন্স করছে। এই যে লিকুইডিটি ক্রাইসিসের যে বিষয়টা, এটাও কিন্তু সঞ্চয়পত্রের সাথে লিঙ্ক, বিকজ সঞ্চয়পত্রে অনেক টাকা চলে যাচ্ছে। দেখেন সরকার যে টার্গেটটা দিয়েছে এই অর্থ বছরে সঞ্চয়পত্র সেল করে যেটা তুলবে, সেটা কিন্তু 6 মাসে সেটা হয়ে গেছে, আমরা সেটা জানি। আমরা একটা ফোন নিয়ে বিরতিতে যাব। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো 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 হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। দর্শক আপনি আবার ট্রাই করুন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, প্লেসমেন্ট নিয়ে অনেক কথা শুনছি, যে প্লেসমেন্ট বাণিজ্য হচ্ছে, এই হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে এটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম দ্য ডেইলি স্টারের বিজনেস এডিটর সাজেদুর রহমানের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। আমরা আলোচনায় ফিরে তার আগে একটু ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিউর রহমান রাজা বলছিলাম বরিশাল থেকে। জি ভাই। আমার সাংবাদিক সাহেবের থেকে আমার প্রশ্ন, যে এখন বাংলাদেশের যে শেয়ার মার্কেট 2010 থেকে যে একটা রিউমার আমাদের সমাজে যে শেয়ার মার্কেটে গেলেই লস, এইখানে আমার মনে হয় যদি বাংলাদেশে জরিপ করা হয় যে ভিউ অ্যাকাউন্ট গুলি আছে, অনেক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে, ইভেন যেই সব অ্যাকাউন্ট গুলি আছে সিডিবিএল তো এটা ডাটা আছে, দেখতে আপনারা ওপেন করে দেখতে পারেন যে কয়টা লোক লাভে আছে। সেই অবস্থা যদি হয় একটা মার্কেটে, যদি মানুষের কষ্টার্জিত টাকা ইনকাম করে এইখানে ইনভেস্ট করবে, যে জেনে শুনে যে 100% লস হবে, এই মার্কেট কি কখনো ভালো হওয়া সম্ভব এইভাবে যদি চলে? আপনাকে অনেক ধন্যবাদ। অনেক হতাশা থেকে বলছে, আসলে কি বলবেন, আসলে কি বলার আছে, মার্কেট কি ভালো হবে? না, এটা তো আসলে বলাটা খুবই টাফ। এটা মার্কেট ভালো, মার্কেট খারাপ হওয়ার কোনো কিছু নাই। অনেকে কিন্তু খারাপ মার্কেটকেও ভালো বলে। এক্স্যাক্টলি, আপনি এখানে কিনতে পারি, এখানে তো আসলে এই মার্কেটেও তো আপনি অনেক স্টক ভালো করছে বা অনেক লোক প্রফিটও করছে। আপনি উনি যে 2010 এর কথা বললেন, পরেও কিন্তু অনেক কোম্পানি 3-4 ডাবল হয়ে ওনারে শুধু একটা এক্সাম্পল দেই, 2010 এর পরে আপনি কিন্তু ব্যাড বিসি শেয়ার 600 টাকায় পাওয়া যেত বা তার কম ছিল। কত গুণ বেড়েছে।
তো সেই শেয়ারটা যদি কোনো কারো কাছে থাকে, আজকে সে 8 বছর পরে ধরেন যে এই ডিভিডেন্ড খেতে খেতে তার 600 টাকার শেয়ার তো 200 টাকায় নেমে আসছে, একদম। আর সেই শেয়ার এখন 5000 টাকা। তাহলে তো এটাই হচ্ছে যে শেয়ার মার্কেটে শুধুমাত্র আমাদের এখানে যে খুচরা ইনভেস্টরদের টেন্ডেন্সি যে আজকে কিনবো 3 দিন পরে সেল করে লাভ করব। আরে ভাই, শেয়ার মার্কেট তো এই কমোডিটি মার্কেট না, একদম না, এটা লং টার্ম ইনভেস্টমেন্ট। এটা একটা কোম্পানি কি বিজনেস করে, এটার ম্যানেজমেন্ট কি, তারা ডিভিডেন্ডের রেকর্ড কি, হ্যাঁ, সবকিছু দেখে আপনি এটা কিনতে হয়। আমি শর্ট টার্ম বিজনেসের কথা বলি, এটা তো আসলে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও করছে, আমরা ইদানিং শুনি। আসলে তাদের ক্ষেত্রে আপনি কি এক্স্যাক্টলি বলবেন? না, আমাদের এখানে সবাই ধরেন যে ওই রকমেরই বিষয়টা করে, নাহলে ইলেকশনের পরে কি হলো, আপনি ইলেকশনের পরের দিন থেকে তো মার্কেট পজিটিভ ছিল, একদম। সো সবাই তো আসলে প্রফিট টেক করছে, কেউ লং টার্মের জন্য করেনি। সো সেটারও একটা ইম্প্যাক্ট এখন মার্কেটে, তারা প্রফিট বুক করে এখন তারা বসে আছে। আচ্ছা, তারা কম দামে কেনা চিন্তা ভাবনা Yes, করছে, মানে exactly. স্মার্ট হ্যাঁ। মানি আসলে আমরা যেটাকে বলি, সেই স্মার্ট মানি ঢুকলে আবার মার্কেট ভালো হবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। প্লেসমেন্ট আমি একটু জানতে চাচ্ছিলাম যে প্লেসমেন্টে অনেক কথা হচ্ছে, তদন্ত মানে কমিটি গঠন করা হয়েছে এসএসসি 4 সদস্যের, তো আসলে কি অবস্থা, মানে কেন এটা আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য খুবই, আমি মনে করি যে একটা বড় রিস্ক এটা। আপনি যেটা হয়, এই যে প্লেসমেন্ট শেয়ার বেসিক্যালি হচ্ছে যে আইপিওর আগে যে শেয়ারটা কোম্পানির মালিকরা, আপনি ধরেন যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা এখানে ব্যক্তি বিনিয়োগকারী যারা টাকাওয়ালা, এদের কাছে কিন্তু এই প্লেসমেন্টের শেয়ারগুলো সেল করেন। তো সেটা আবার ইন্টারেস্টিং হচ্ছে যে আইপিওতে যেটা উনি রেজ করেন তার থেকে 2-3 গুণ বেশি শেয়ার প্লেসমেন্টে দেন উনি। মানে আইপিওতে দেখা যায় 10 কোটি, ওখান থেকে 60 কোটি টাকা সে তুলে নেয়। এক্স্যাক্টলি, ওইখান থেকে 50-60 কোটি টাকা তুলে নিচ্ছে। সো এটার মার্কেটে ইম্প্যাক্টটা যেটা হচ্ছে, আপনি এই প্লেসমেন্ট শেয়ারগুলো ওর প্রসপেক্টাস ইস্যু করার পরের 1 বছর পরে সে এটা সেল করতে পারে। আর প্রসপেক্টার ইস্যুর পরে আইপিও পর্যন্ত কিন্তু 6 মান্থস চলে যায় ট্রেডিং শুরু হতে হতে। সো বেসিক্যালি তাহলে এই আইপিওর পরে 6 মাসের মধ্যে এই শেয়ারগুলো ফ্রি হয়ে যায়। আর যেহেতু ধরেন যে যেখানে আইপিওর মাধ্যমে আইপিওতে 10 কোটি টাকার শেয়ার আছে, তো প্লেসমেন্টে যদি 50 কোটি টাকার শেয়ার থাকে, আপনি দেখেন 6 মাস পরে তখন সে করছে কি, এই প্লেসমেন্টের অনেক শেয়ারই মার্কেটে সেল করে দিচ্ছে একদম। সো এখন অনেক সাধারণ বিনিয়োগকারী সে কিন্তু এই শেয়ার পেইড আপ ক্যাপিটাল কত, এটার কতগুলো শেয়ার, সেগুলো দেখে শুনে কিন্তু অনেক সময় তারা কেনেন। সো তারা কিন্তু সাডেনলি দেখলেন যে এটা শেয়ারের এত বেশি সাপ্লাই হয়ে গেছে, যে তখন স্বাভাবিকভাবে বেশি সাপ্লাই হলে যেটা হবে যে প্রাইসটা কমে যাবে সেটাই। সো তখন প্রাইসটা কমে যাচ্ছে যখন এই প্লেসমেন্ট শেয়ারগুলো চলে আসতেছে। সো এটা কিন্তু মার্কেটের জন্য আপনি খুবই বড় একটা ঝুঁকি, বিকজ সাধারণ বিনিয়োগকারীদের জন্য স্পেশালি, যে যারা আসলে এই বিষয়গুলো জানেন না, এটা তাদের জানারও কথা না। তো এইভাবে যদি সাপ্লাইটা বেড়ে যায়, সো সেটা কিন্তু আসলে কখনো এই মার্কেটটা ভালো হবে না। এবং স্পন্সরদের জন্য এই লক ইনটা আর একটু বেশি, বাট স্পন্সররাও কিন্তু শেয়ার সেল করেন যখন মার্কেটে ফ্রি হয়ে যায়, তখন দেখা যায় যে তাদের নামে বেনামে হ্যাঁ যে শেয়ারগুলো আছে তারা কিন্তু অনেক শেয়ার সেল করে দেয়। এখন কিন্তু মার্কেটে এটা হচ্ছে, প্রায় দেখবেন যে স্পন্সররা শেয়ার সেল করার ডিক্লারেশন দিচ্ছে। সো এটা কিন্তু মার্কেটে এই যে ডাউন হওয়ার আরো একটা কারণ, যে যখন একটু মার্কেটটা বেটার হয়, আপনি দেখেন গতকালও দেখেন ফার্স্ট 15 মিনিটসে কিন্তু পজিটিভ, আজকেও শুরুতে পজিটিভ ছিল, সো আস্তে আস্তে কিন্তু নেগেটিভ হয়। সো এই ধরনের যখন সেল অর্ডার আসে, বাল্ক সেল নিতে পারছে না বাল্ক সেল, সো তখন স্বাভাবিকভাবেই মার্কেটটা ডাউন হবে। তো এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমরা যেটা জানি যে তারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে বলেছে যে প্লেসমেন্ট শেয়ারের বিষয়টা প্রপারলি ডিল করার জন্য তাদের প্রপোজাল হচ্ছে যে এটা 3 বছরের লক ইন দেওয়ার জন্য, যেটা এখন 1 ইয়ার আছে। সো ডিএসসির এই ডিমান্ডের প্রেক্ষিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা কমিটি ফর্ম করেছে, যে তারা এই বিষয়গুলো পর্যালোচনা করে দেখবে যে এটা কি করা যেতে পারে। সো আমি মনে করি যে আসলেই এটা লক ইন পিরিয়ডটা বাড়ানো উচিত, এবং শেয়ারটা কেউ যেন কখনো একসঙ্গে সেল না দিতে পারে। এটা ফেজ ওয়াইজ হতে পারে, যে ফার্স্ট ফেজে সে 20% দিতে পারবে, থার্ড ফেজে সে 30% দিতে পারবে, সেকেন্ড ফেজে, থার্ড ফেজে এত পার্সেন্ট। সো এইভাবে ফেজ ওয়াইজ আসলে যদি করে, যে সো দ্যাট একবারে আসলে লোকজন, এই যে আরেকটা কাজ করতে হবে, আপনি প্লেসমেন্টে যদি এত পরিমাণ টাকা দেয়, ওইখানেও একটা লিমিট করা যেতে পারে, যে আইপিওতে যদি সে 10 কোটি টাকা দেয়, সো প্লেসমেন্টে সে 10 কোটির বেশি দিতে পারবে না। এখানে যদি আমি জানি যে নতুন একটা নিটিং কোম্পানি মার্কেটে আসার চেষ্টা করছে, আপনি দেখেন
যাদের আপনি আইপিওর মাধ্যমে সে রেজ করবে হচ্ছে 150 কোটি, সে প্রায় 400 কোটি টাকা সে Already হচ্ছে সে তুলে প্লেসমেন্টে নিয়েছে। তুলে ফেলছে। আচ্ছা আচ্ছা, তো এই কোম্পানি ধরেন যত নামি কোম্পানিও না, সেটাই। একটা কোম্পানির, একটা ডাইং কোম্পানির বা একটা নিটিং কোম্পানির পেইড আপ ক্যাপিটাল কত হতে পারে? সেটাই সেটাই। আমরা জানি যে এনভয় টেক্সটাইল বিগ কোম্পানি, Big company। এদের পেইড আপ ক্যাপিটাল কিন্তু 200 কোটির কম। সেটাই। আপনি স্কয়ার টেক্সটাইল অনেক বড় কোম্পানি, এদের পেইড আপ ক্যাপিটাল অ্যারাউন্ড 150 কোটি টাকা। সেটাই। অথচ এরকমের একটা কোম্পানি আমরা জানি না, সেই কোম্পানির যদি পেইড আপ ক্যাপিটাল আমি দেখি 600 কোটি টাকা, 800 কোটি টাকা। তো এগুলো ওভার প্রাইস কিনা, এটা দেখতে এগুলো হবে। আমি মনে করি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই বিষয়গুলো নিয়ে আসলে অবশ্যই তাদের দেখতে হবে। পরীক্ষা নিরীক্ষা এবং করা দরকার। আরেকটা জিনিস জানতে চাই যে প্লেসমেন্ট যেটা হচ্ছে, তারা তো মানে প্রি প্লেসমেন্টে তারা কিন্তু নন লিস্টেড কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করছে। এমনও তো হতে পারে সে কোম্পানি বাজারে নাও আসতে পারে, সেটা রিস্ক থেকে যায় তো নাকি? সেই ক্ষেত্রে কি কোনো আইন টাইন করা যায় কিনা? না, নন লিস্টেড কোম্পানিতে তো আপনি বিনিয়োগ করতে পারে, এটা সবার রাইট আছে। আচ্ছা আচ্ছা। তো সেখানে তো আপনি যেমন ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা ক্যাপিটাল মার্কেট এক্সপোজার হিসেবে দেখে, আচ্ছা 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 আচ্ছা। যে আপনি কোনো ব্যাংক যদি নন লিস্টেডে কোনো ইনভেস্ট করে, ওইটা সে ক্যাপিটাল মার্কেটে এক্সপোজার হিসেবেই দেখছে, দেখে, যে আচ্ছা, বিকজ ওইখানে এক ধরনের রিস্ক আছে। আমি মনে করি এটা অনেকেই এটা অপোজ করে, বাট আমি মনে করি যে এটা ঠিকই আছে। ঠিকই আছে, আচ্ছা, ডিপোজিটরস মানি দিয়ে সে ইনভেস্ট করছে, এটা লিস্টেড নন লিস্টেড নো ম্যাটার, লিস্টেড হলে জানা যাচ্ছে, নন লিস্টেডে জানা যাচ্ছে না, বাট সেখানেও তো একটা রিস্ক আছে। আচ্ছা আচ্ছা। সো এখানে এইসব নিয়েও আসলে কাজ করার সুযোগ আছে, যে আপনি কি পরিমাণ ইনভেস্ট করতে পারবে, কোন ধরনের কোম্পানিতে, আপনি ওই কোম্পানির আসলে পারফরমেন্স কি, ওই কোম্পানিটা আসলে এখানে ধরেন যে এই ধরনের রেস্ট্রিকশন দেওয়া যেতে পারে যে ওই কোম্পানিটা টানা 5 ইয়ার্স প্রফিট করছে, বিজনেস করছে, সো যাতে লুজিং কনসার্নে আসলে টাকাটা না যায়। সো এই ধরনের সেটা এনশিওর করতে হবে। মানে এখন আসলে আপনি সময়ের সাথে সাথে আপনি ধরেন যে টেকনোলজি, ট্রান্সপারেন্সি, এই যে চাইনিজ কনসোর্টিয়াম আসা, সো এগুলো আমাদের কিন্তু আসলে আইনগতভাবে অনেক রিফর্ম হয়েছে, কিন্তু এই রিফর্মগুলো আরো বেশি করা সেটা দরকার আমাদের সকল লেভেলে আসলে আপডেট হতে হবে, ট্রান্সপারেন্ট হওয়া ট্রান্সপারেন্ট দরকার। হতে হবে। এটা ডিএসসির ওয়েবসাইটে, এসিসির ওয়েবসাইটে এই ধরনের রুলস রেগুলেশন গুলো থাকা দরকার। থাকতে হবে। আপনি অনেকে যেটা মানে না, আপনি দেখেন আমাদের রিপোর্টের পরে এটা চেঞ্জ করেছে, যে আপনার যদি কোয়ার্টারলি আর্নিংসে যে ডিসক্লোজার দেয় কোম্পানিগুলো, সেখানে বড় ডেভিয়েশন যদি হয়, চেঞ্জ, সেটা প্রফিট নেগেটিভ দুটাই হতে পারে, লস, কিন্তু সেটা যদি বড় ডেভিয়েশন হয়, সেটা স্টক মার্কেটে জানাতে হয়, ব্যাখ্যা দিতে হয়। সেটাই। এটা কিন্তু কোনো কোম্পানি দিত না। সেটা আমরা একটা রিপোর্টের পরে তখন ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা বাস্তবায়ন করেছে। খুবই এখন ভালো সব এটা, কোম্পানিগুলো এই বাজারের ব্যাখ্যা দেয় যে আমার এই কারণে লস হয়েছে। সেটাই সেটাই সেটাই। তো এখানেও কিন্তু এটা নাই যে কত পার্সেন্ট ডেভিয়েশন হলে এটা করতে হবে। অবশ্যই আমরা সেটা প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় কথা বলছিলেন দ্য ডেইলি স্টারের বিজনেস এডিটর সাজুদুর রহমান। দর্শক, এবার নিচ্ছে আরো একটি বিরতি, বেলা 1:30টায় আবার ফিরে আসবো কি বিজনেস আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।